স্মার্ট বাংলাদেশ গড়তে সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। প্রশিক্ষণের সময় এ বিষয়ে নজর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমাদের জনগোষ্ঠীকে আমরা এই প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলব। আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই বিষয়গুলোর উপর বিশেষভাবে নজর দিতে হবে। তীব্র দাবদাহে নাকাল দেশবাসী, কর্মজীবীদের সীমাহীন দুর্ভোগ। ঢাকায় ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রের ছবি সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে ব্রিটিশ পাথের সাথে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সমঝোতা স্মারক স্বাক্ষরিত। আগামীকাল থেকে শুরু হচ্ছে রেলপথে ঈদ যাত্রা। যাত্রা নির্বিঘ্ন করতে রেলের কর্মকর্তাদের ছুটি বাতিল, টিকিট ছাড়া কেউ ভ্রমণ করতে পারবে না। সুদানে ক্ষমতার লড়াইয়ে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে জাতিসংঘের কর্মকর্তা সহ ৫৬ জন নিহত। এবং গালে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। আসসালামু আলাইকুম। দুপুর ২টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা রফিক বাবলি। সংবাদের শুরুতে জানিয়ে দিয়েছি শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে হত্যা করে, যারা বিদেশি আদর্শ বাংলার মাটিতে চালু করতে চায়, তাদের বাংলার মাটিতে স্থান হবে না। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন হবে স্মার্ট জনগোষ্ঠী, আর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী জনগোষ্ঠী গড়ে তুলতে যুগোপযোগী প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিল এনটিসি এর ৮ম সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। আসিফুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের ৮ম সভা রবিবার গণভবনে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এগিয়ে যেতে হবে পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে। প্রশিক্ষণের ক্ষেত্রে এ বিষয়ে বিশেষ নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। জাতিপিতার স্বপ্নের সোনার বাংলা স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, সেই ঘোষণা আমরা দিয়েছি, যেটা মানুষের মাঝেও আমি মনে করি যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। এবং সেদিকে লক্ষ্য রেখেই আমি মনে করি আমাদের জাতীয় প্রশিক্ষণ কাউন্সিল যে সমস্ত সিদ্ধান্ত নেবে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও আমরা কি কি করণীয়, কিভাবে আমরা পথ চলতে পারি, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়গুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক সময় প্রশ্ন হয় স্মার্ট বাংলাদেশটা কি। আমরা আমাদের জনগোষ্ঠীকে আমরা এই প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলব। আমাদের সমাজটাই একটা স্মার্ট সমাজ হিসেবে গড়ে তুলবে এবং সরকারও সেই প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট গভর্নমেন্ট আমরা সেটাই গড়ে তুলতে চাই। তার ফলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই বিষয়গুলোর উপর বিশেষভাবে নজর দিতে হবে। এবং রাজনৈতিক সিদ্ধান্ত ব্যবস্থাপনা ছাড়া এগুতে পারে না কোনো দেশ, এমত শেখ হাসিনার। অতীতের প্রসঙ্গ টেনে তার আহ্বান দেশবাসীকে বিষয়টি উপলব্ধির। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত আমাদের যে অভূতপূর্ব উন্নয়নটা, এটা কিন্তু প্রকৃতপক্ষে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা যে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আমরা যে নীতি আদর্শ, আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ নীতি অনুসরণ করেছি, তারই ফলস্বরূপ আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। রাজনৈতিক সিদ্ধান্ত এবং ব্যবস্থাপনা ছাড়াই কখনো কোনো দেশ অগ্রগতি লাভ করতে পারে না। যতদিন আমাদের দেশ এই রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে ছিল, অর্থাৎ এই মিলিটারি শাসন সরাসরি অথবা শাসন ভাটা যখন এই ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তখন কিন্তু আমাদের এই অগ্রগতি সাধিত হয়নি। এটা হলো বাস্তবতা। এটা আমার মনে হয় দেশবাসীকে এটা উপলব্ধি করতে হবে। করোনা মহামারী বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর মধ্যেও এগিয়েছে দেশ, কমেছে দারিদ্র্যের হার। দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, কোনো কিছুই বাধা হবে না অগ্রগতির পথে। কেউ পিছিয়ে থাকবে না, সবাইকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।
কয়েকদিনের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। রাজধানী ঢাকাসহ সারা দেশে একই অবস্থা, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানীতে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৫ সালে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৯ বছরের মধ্যে এবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালের ২১শে মে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই জেলায়। আবহাওয়াবিদরা বলছেন, টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বয়ে চলা তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এই সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন গরম কিছুটা কমে আসবে। টানা ৯ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আগুন ঝরা রোদে সাধারণ মানুষের বাহিরে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। দর্শক, চুয়াডাঙ্গার তাপমাত্রার সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি রাশেদিন আমিন। রাশেদ, তাপমাত্রার কারণে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গায় গত ৯ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড আরো বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর। আপনি নিশ্চয় জানেন যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ১৫ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালও ছিল চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ১৫%, যেটা আপনি শুনে তাজ্জব হবেন যে রোডের যে পিচ ঢালা রোড, এই রোডের যে বিটুইন, এগুলাও গলে গলে আসলে মানুষ চলাচল করতে পারছে না। আর এই বড় মৌসুমে ধানের যে আবাদ হচ্ছে, এই আবাদে মানুষ যখন সেচ দিচ্ছে, সেই সেচের সাথে সাথে পানি আসলে নিচে লেগে যাচ্ছে, পানির স্তর নিচে লেগে যাচ্ছে। এখানে আমাদের এই অঞ্চলের ২৫% ধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই ২৫% ধানের আসলে এবার যে কি ঘটবে এটাই বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গায় গত এই ১৫ দিন ধরে যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে, এতে সাধারণত খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সা, ভ্যান চালক, এরা পড়েছে অসহায় অবস্থায়। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে বলেছে ৫ থেকে ৭ দিন এখনো একটানা এইভাবে গরম বইতে পারে। তবে তারা আমাকে যেটা বলেছে, যদি বৃষ্টি না হয় তাহলে এর সম্ভাবনা খুবই কম, তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কথা বলেছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ যেটা আমাকে জানিয়েছেন, শয্যার তুলনায় এখানে রোগের সংখ্যা অনেক বেশি। এই গরমের কারণে ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। আমি সর্বশেষ চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তিনিরা যেটা আমাকে জানিয়েছেন, এখনো ৫ থেকে ৭ দিনের ভিতরে এই ধরনের তাপমাত্রা থাকতে পারে। তবে আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য অফিস বিভিন্ন রোডে রোডে মাইকিং করে বেড়াচ্ছে। তারা যেটা প্রচার করছে, আসলে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার নির্দেশ দিচ্ছে তারা, এবং গরম পানি ও লেবুর শরবত খাওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। রাশেদ, আপনাকে ধন্যবাদ। এদিকে তীব্র তাপদাহ ও অসহ্য গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝিনাইদহ জেলার মানুষের জনজীবন। নিম্ন আয়ের কর্মজীবী মানুষের কাজ করা দুর্বিষহ হয়ে পড়ছে। তাপদাহের সর্বশেষ অবস্থা জানাতে ঝিনাইদহের বঙ্গবন্ধু চত্বর হতে আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি পিন্টু লাল দত্ত। পিন্টু, ঝিনাইদহের পরিস্থিতি কেমন আমাদেরকে একটু জানাবেন। দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা ঝিনাইদহের সাথে এই মুহূর্তে সংযুক্ত হতে পারছি না। তীব্র গরমের প্রভাব পড়েছে ঈদ কেনাকাটায়। বিশেষ করে দিনের বেলায় ফুটপাতের মার্কেটগুলোতে একেবারেই কমে এসেছে ক্রেতার উপস্থিতি। এমন গরমে ঈদ মৌসুমকে সামনে রেখে বিপাকে পড়েছে এ সকল মার্কেটের ক্রেতা বিক্রেতা। মোহাম্মদ জাকির হোসেনের ক্যামেরায় রিপোর্ট আরিফিন মাসুদের।
প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। চলমান তাপ প্রবাহ ছাড়িয়ে গেছে স্মরণকালের গরমের তপ্ততাকে। এর প্রভাব পড়েছে ঈদ কেনাকাটায়ও। বিশেষ করে রাজধানীর ফুটপাতের মার্কেটগুলোতে ক্রেতারা যেন উধাও। খরতাপে বাতাসে আগুনের হলকা বয়ে যাওয়ায় বেশিরভাগ মানুষ ঈদ কেনাকাটার জন্য ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন। নগরীর ফার্মগেট, পল্টন, বায়তুল মোকাররম সহ গুলিস্তান এলাকার ফুটপাতের মার্কেটগুলো ঘুরে দেখা গেছে এমন চিত্র। সব জায়গাতেই যেন ক্রেতার আকাল। বিক্রেতারা বলছেন, করোনা মহামারীর সময় ছাড়া কখনোই ঈদের আগে ক্রেতাদের এমন হাহাকার দেখেননি তারা। বেচা কেনা ভাই ভয়াবহ খারাপ। আমার এই 40 বছর জীবনে বেচা নিয়ে এত খারাপ জীবন দেখি নাই। গরমের কারণে কাস্টমার তো নামেই না, ব্যবসা পরিস্থিতি ভালো না, আমাদের মাল আছে সেলে হয় না। গরমের তাপের কারণে তো আমরা নিজেরাই ঠিকমতো দোকানদারি করতে পারতেছি না, কাস্টমার তো বেরোতে পারতেছে না। এমন বৈরী আবহাওয়ায় কমেছে স্বল্প আয়ের মানুষের আয় রোজগারও। ঈদকে সামনে রেখে শিশু সহ পরিবারের অন্যান্য সদস্যদের আশা আকাঙ্ক্ষার কথা ভেবে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে স্বল্প আয়ের কেউ কেউ কেনাকাটা করছেন নগরীর ফুটপাতের এ সকল মার্কেট থেকে। তারা বললেন, ক্রেতার চাপ কম থাকলেও বেড়েছে পণ্যের দাম। ঈদের কারণে একটু দামটা বেশি যাচ্ছে। ওখানে কি করবো, ঈদ তো ঈদের উপলক্ষে তো কাপড় চোপড় নিতেই হইব। গরমের মধ্যেও বাচ্চাদের কাপড় ঈদ উপলক্ষে তো কিনতেই হবে, এই জন্য কষ্ট করে হলেও কিনতেছি। ক্রেতা বিক্রেতারা বললেন, এমন গরমে সন্ধ্যার পরের 2-4 ঘন্টা এখন এ সকল মার্কেটের বেচাকেনার মূল সময় হয়ে দাঁড়িয়েছে। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আগামীকাল 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে এখন সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন স্থাপনায় পরিচর্যা ও রঙের কাজ সহ তৈরি করা হচ্ছে মঞ্চ। স্থানে স্থানে তৈরি করা হয়েছে তোরণ। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে। 17 এপ্রিল মুজিবনগরবাসী তথা মেহেরপুরবাসীর জন্য অহংকারের একটি দিন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কি করতে যাচ্ছেন এই সরকার, সেই কথাগুলো শোনার জন্য এলাকাবাসী সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষ অপেক্ষায় আছে। প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ চলছে এবং যাতে এই মুজিবনগরের 17 এপ্রিলে ব্যাপক হারে জনসমাগম করা যায় সেই কাজ আমরা করে যাচ্ছি। টোটাল মুজিবনগরে কি অবস্থা হচ্ছে, কখন কোন সমস্যা হচ্ছে বা কোথায় পরিষ্কার অপরিচ্ছন্ন আছে, এই সব বিষয়গুলো আমরা সবসময় তদারকি করে থাকি। এছাড়াও অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন মন্ত্রীবর্গ। মুজিবনগর দিবসকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন। আমরা আশা করছি যে এই বছর অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আনন্দমুখরতার মধ্য দিয়ে মুজিবনগর দিবস আমরা মেহেরপুর জেলায় উদযাপন করব, যাতে সারা দেশব্যাপী এই দিবসটির একটা দ্যুতি ছড়িয়ে পড়ে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা কাজ ভাগ করে দিয়েছি, যার যার কাজ করছে, এবং সারা শহরকে আমরা বর্ণিল সাজে সাজানোর একটা উদ্যোগ নিয়েছি। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বসানো হবে মেডিকেল টিম। তারা সার্বক্ষণিক সেবা প্রদান করবেন। এছাড়াও শুধু এই জেলা থেকেই নয়, অনুষ্ঠানের স্থলে যোগ দেবেন খুলনা বিভাগের 10 জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জানান জেলা আওয়ামী লীগ। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র সংগ্রহের জন্য ব্রিটিশ পাথের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। গতকাল লন্ডনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মোফাক্খারুল ইকবাল এবং ব্রিটিশ পাথের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালিস্টার হোয়াইট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডক্টর হাসান মাহমুদ বলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আর্কাইভের ঐতিহাসিক ফুটেজ অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র এবং 1975 সালে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর ধ্বংস হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণে সক্ষম করবে।
সমঝোতা স্মারক অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেশ বিদেশের মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ শক্তিশালীকরণ শীর্ষক বিশেষ প্রকল্পের আওতায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ ও বাঙালি জাতিকে নিয়মতান্ত্রিক নিপীড়ন থেকে মুক্ত করতে বঙ্গবন্ধুর 23 বছরেরও বেশি সময় ধরে চলা সংগ্রামের মোট 156টি উচ্চমানের ফুটেজ ব্রিটিশ পাত থেকে সংগ্রহ করবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ডকুমেন্টারি এবং অডিও ভিজুয়াল কন্টেন্টের অবাণিজ্যিক প্রযোজনার জন্য এসব ফুটেজ ব্যবহার করবে। টিকিটবিহীন যাত্রীদের এইবারের ঈদে ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে রেল মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, রেলের মহাপরিচালক মোহাম্মদ কামরুল আহসান সহ রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে রেলপথে ঈদ যাত্রা, চলবে 21 এপ্রিল পর্যন্ত। তিনি বলেন, গতবারের মতো এবারও রেলে ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে রেল কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ঈদে তাদের ছুটি বাতিল করা হয়েছে। আমরা তাদেরকে যাত্রী বলবো যারা টিকিট সংগ্রহ করতে পেরেছে, আর অন্যান্য যারা তাদের স্ট্যান্ডিংয়ের জন্য আমরা নির্দিষ্ট সংখ্যক ট্রেন আমরা টিকিট দেব, সেগুলো মিলিয়ে আমরা মনে করব যে যাদের টিকিট সংগ্রহ করতে হবে তারাই যাত্রী। এর বাইরে যেন টিকিটবিহীন কেউ যেন জোর করে ট্রেনের তথাকথিত যাত্রী হতে না পারে, সে চেষ্টা আমরা অব্যাহত রাখবো। জরুরি যে সমস্ত পণ্য পরিবহনের জন্য সেই কন্টেইনার, তেল পরিবহন সহ অন্যান্য ছাড়া সমস্ত আর গুডস পরিবহন সেগুলো বন্ধ থাকবে। আমাদের যে সেলুন আমরা ব্যবহার করি সেগুলো আমরা বন্ধ রাখি। এভাবে বিভিন্ন সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করি যাতে আমাদের যাত্রী সাধারণের এই যাত্রায় নিরাপদে এবং খুব ভালোভাবে তারা যেন ট্রেন যাত্রাটা সম্পন্ন করতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করি। যতগুলো ট্রেন আগামীকাল থেকে বিশেষ করে লালমনিরহাট ডিভিশনে অর্থাৎ পঞ্চগড়, চিলাহাটি, তারপরে আপনার লালমনিরহাট, আপনার কুড়িগ্রাম, রংপুর, ওই অঞ্চল থেকে যে ট্রেনগুলি আসবে, এই ট্রেনগুলোর কোনোটাই আসার সময় কাল থেকে বিমানবন্দরে কোনো স্টপেজ দেবে না। আগামীকাল চতুর্থ ধাপে দেশের আরও 50টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মসজিদ উদ্বোধন করা হবে। ইতিমধ্যে উদ্বোধন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। মডেল মসজিদ উদ্বোধনে খুশি সাধারণ মানুষ সহ মুসল্লিরা। গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস ও গাইবান্ধা প্রতিনিধি আবেদুর রহমান স্বপনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে এবারে রয়েছে এমদাদুল হক বিপ্লবের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সারা দেশে মোট 564টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। সারা দেশে মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় 2টি এবং গাইবান্ধা শহর, সাদুল্লাপুর, সদর, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি মডেল মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের অধীনে প্রতিটি মসজিদের জন্য 40 শতক জমির উপর জেলা সদরে 4 তলা এবং উপজেলা পর্যায়ে 3 তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হচ্ছে। 3 তলা বিশিষ্ট এ মডেল মসজিদে থাকছে আধুনিক সব ব্যবস্থা। একসাথে 1000 মুসল্লির নামাজ আদায়ের সুব্যবস্থা সহ রয়েছে নারী ও পুরুষের জন্য পৃথক অজুখানা ও নামাজের স্থান। এখানে রয়েছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পাঠাগার, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামী গবেষণা ও দাওয়াত কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া ইমাম মুয়াজ্জিনের জন্য আবাসন, সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিস রুম ও গাড়ি পার্কিংয়েরও সুবিধা রাখা হয়েছে। আর এমন মসজিদ নির্মাণে খুশি সাধারণ মানুষ সহ মুসল্লিরা। এখানে বড় কোনো মসজিদ ছিল না, আগে পানির কোনো ব্যবস্থা ছিল না, এখন সুন্দর ব্যবস্থা করছে, মসজিদের ব্যবস্থাও ভালো। মডেল মসজিদ নির্মাণ করাতে এখানে সাধারণ মানুষ সবাই নির্বিঘ্নে নামাজ পড়তে পারবেন। আমরা সর্বদিক দিয়ে বিভিন্ন উপকার পাবো এবং সমাজের একটা সঠিক দিক নির্দেশনা ইসলামের আলোকে পাবো।
মডেল মসজিদগুলো উদ্বোধন হলে মুসল্লিদের জন্য নামাজ আদায় সহজতর হবে। ইবাদত বন্দেগী করার মতো সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই মডেল মসজিদের। এই মসজিদ থেকে বিভিন্ন দিক ইসলামের দিক নির্দেশনা দেওয়া হবে, যাতে করে আমরা এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলতে পারি। এই মসজিদ উদ্বোধনের ফলে এই এলাকার মানুষ সবাই এখানে একত্রে নামাজ পড়তে পারবে। গণপূর্ত অধিদপ্তর মডেল মসজিদগুলো উদ্বোধনের আগেই সকল কাজ শেষ করেছে। কলগঞ্জে টুঙ্গিপাড়া মডেল মসজিদ এবং মুকসিদপুর মডেল মসজিদ দুটি উদ্বোধনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। ধর্মপ্রাণ মানুষের এইটা চর্চার একটা কেন্দ্র হবে এবং আত্মার একটা জায়গা হবে। আমরা গাইবান্ধাবাসী সকলেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 50টি মডেল মসজিদ উদ্বোধনের অপেক্ষায় আছি। নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকা রাখবে মডেল মসজিদগুলো। এমদাদুল হক পল্লব, বাংলাদেশ টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়াও অব্যাহত আছে অনুদানের চেক বিতরণ। জেলা প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন ফজিলা সাইদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী শেরপুরের নকলায় কয়েকশো মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গী বাড়িতে শহীদ আহসানুল্লাহ মাস্টারের বাড়িতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল গতকাল তার নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দরিদ্র দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিলের অর্থে 1600 প্রান্তিক মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। গতকাল খুলনার খালিশপুরের 13 এবং 15 নম্বর ওয়ার্ডে মাহে রমজান ও পবিত্র ঈদ সহায়তা বিতরণ আয়োজনে থানা আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম মাদারীপুরে আফতাবউদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উদ্যোগে পাকদি জুলিওকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে 350 পরিবারের মাঝে প্রায় 4000 টাকা মূল্যের ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর মুন্সিপাড়া এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের 600 মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে 500 জন অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার জশলংয়ে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে উপহার হিসেবে নগদ অর্থ খাদ্য সামগ্রী বিতরণ করেছে মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুপ্তা ইয়াসমিন এমিলি। জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার 7 শতাধিক অসহায় ও দুস্থ নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। এসব ঈদ উপহার বিতরণ করেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার 6টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন। টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা লীগের কর্মীদের মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শাড়ি বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য সানোয়ার হোসেন গতকাল পৌর শহরের পারদুঘুলিয়ায় সহস্রাধিক কর্মীদের মাঝে শাড়ি বিতরণ করেন। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে গতকাল আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব 500 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে নেত্রকোনায় দুস্থ ও গরিবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। 2000 জনের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল বরগুনার পাথরঘাটা উপজেলায় অসহায় গরিব দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের গরিব দুস্থদের মাঝে 3000 শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এছাড়াও ফরিদপুর, পিরোজপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, ফেনী সহ বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদ উপহার সামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ। রাজধানীর ভাটারা ও সাতারকুলে তিনি ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফয়জুল্লাহ সাঈদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতার লড়াইয়ে সুদানের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত 56 জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন অন্তত 200 জন। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো রাজধানী খার্তুমের প্রেসিডেন্ট ভবন, রাষ্ট্রীয় টেলিভিশন এবং সেনাবাহিনীর সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে। দেশটির অন্যান্য স্থান থেকেও বড় ধরনের সংঘাতের খবর আসছে। সংঘাত ছড়িয়েছে দারফুর অঞ্চলেও। নিহতদের মধ্যে 3 জন জাতিসংঘের কর্মকর্তা রয়েছেন। বিশ্ব খাদ্য সংস্থার হয়ে তারা দরিদ্রদের সহায়তা দিতে দেশটির পশ্চিমাঞ্চলের কাপকাবিয়া সামরিক ঘাঁটিতে কাজ করছিলেন। নিরাপত্তা বাহিনীগুলোর নেতৃত্বাধীন সরকার বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাবিত পদক্ষেপ ঘিরে এ লড়াই শুরু হয়েছে। 2021 সালে প্রেসিডেন্ট বশিরকে ক্ষমতাচ্যুত করার পর মূলত 2 জেনারেল দেশটি পরিচালনা করে আসছেন। সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান নেতৃত্ব দিচ্ছেন। তার ডেপুটি হিসেবে আছেন দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর প্রধান মাহমেদ হামদান দাগালো, যিনি হেমেদি নামেও পরিচিত। প্রধান এ দুটি বাহিনীর মধ্যে এখন দেশটির কর্তৃত্ব নিয়ে লড়াই শুরু হয়েছে। এ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন সংঘাতে উদ্বেগ জানিয়ে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চালু রাখার আহ্বান জানিয়েছেন। উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। টেলিভিশনের সরাসরি সম্প্রচারের সময় পুলিশের পাহারার মধ্যেই ভারতে এক রাজনীতিবিদ খুন হয়েছেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন লোকসভা ও বিধানসভার সাবেক সদস্য আতিক আহমেদ। পাশে থাকা তার অপর ভাই আশরাফও নিহত হন আততায়ীদের গুলিতে। সাংবাদিকের বেশ ধরে 3 জন তাদের কাছাকাছি পৌঁছায় এবং গুলি চালায়। ওই 3 জনকে আটক করেছে পুলিশ। ফিরছি আবারও দেশের সংবাদে। অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। কুতুবদিয়া দ্বীপে জ্বলল বিদ্যুতের আলো। সাবমেরিন কেবলের মাধ্যমে দেয়া হলো বিদ্যুৎ সংযোগ। সরকারের এমন প্রয়াসে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দ্বীপের মানুষের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন কৃতজ্ঞতা। জাহেদ সরাজ সোহেলের প্রতিবেদন। বিদ্যুতের আলোয় আলোকিত রাতের কুতুবদিয়া দ্বীপ, যা আগে কখনোই দেখেনি দ্বীপের মানুষ। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথমবারের মতো বিদ্যুৎ সুবিধা পেল দ্বীপ কুতুবদিয়ার মানুষ। 52 বছর পর এই প্রথম বিদ্যুৎ সুবিধা পেয়ে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। 215.80 বর্গ কিলোমিটারের এই দ্বীপে বসবাস করে 2 লাখেরও বেশি মানুষ। দ্বীপের মানুষেরা জানান বিদ্যুৎ কি জিনিস তা আগে কখনোই দেখেননি তারা। আমাদের যে যুগ যুগ ধরে লালিত স্বপ্ন, সেটা যে বাস্তবায়ন
হতে যাচ্ছে, এটা চিন্তা করেও মানে আমরা আত্মহারা হয়ে যাচ্ছি। আমাদের কুতুবদিয়ার মানুষের যে জীবনমান, আমরা আগে অবহেলিত ছিলাম, আজকে এই বিদ্যুৎ পাওয়ার পরে কুতুবদিয়ার মানুষের জীবনমান অনেক উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ আর যোগাযোগ ব্যবস্থার কারণে অনেকটা পিছিয়ে ছিল, এখন আশা করি বিদ্যুৎ আয়নের ফলে আমাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে অনেকটা সুবিধা পাবে। গরমে মরে গেছি, রাত্রে ঘুমাতে পারতাম না, অনেক কষ্ট পাইছি, এখন সুখে ঘুম হবে। মহেশখালীর মাতারবাড়ি থেকে মগনামা ঘাট পর্যন্ত 30 কেভি রিভার ক্রসিং লাইন নির্মাণ করা হয়। তারপর সাগরের তলদেশে ফাইবার অপটিক সহ 5 কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন লাইনের মাধ্যমে আনা হয়েছে বিদ্যুৎ, যা যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। বিদ্যুতের পাশাপাশি ইন্টারনেট সুবিধাও পাবে দ্বীপবাসী। চ্যানেলের যে পার আছে, পার থেকে প্রথম থেকে চ্যানেল যে মানে চ্যানেলের তলদেশ আছে, তার থেকে প্রথমে স্টার্টিং 2.5 মিটার নিচে 2টা কেবলের মধ্যে একটা কেবল দিয়ে পাওয়ার আসবে, আরেকটা কেবল স্ট্যান্ড বাই হিসাবে আছে। যদি কখনো এটাতে প্রবলেম হয়, যেন স্ট্যান্ড বাইটাকে আমরা ইউজ করতে পারি। এবং সেটার সাথে আরেকটা সুবিধা আছে, সেটা হলো এখানে একটা কেবলের মধ্যে 3টা কোর, সাথে অপটিক্যাল ফাইবার আছে। এবং অপটিক্যাল ফাইবার মানে কুতুবদিয়াবাসী ইন্টারনেটের মাধ্যমে মানে বাংলাদেশের অন্য জায়গায় যে সুবিধা হবে, সেই সুবিধা থেকে এখানে পাবে আর কি। আমার সেটা ফ্যাসিলিটিও এই প্রজেক্টের মধ্যে ইনক্লুড করা আছে। সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক জানান, কক্সবাজারের কুতুবদিয়ার এই বিদ্যুৎ কেন্দ্র শীঘ্রই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা পরীক্ষামূলকভাবে আজকে এখানে ফিডারগুলি চালু করলাম, তো আমরা আশা করছি এই ঈদের পরে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। বাট এর মধ্যে যেহেতু ফিডার চালু হয়ে গেছে, কুতুবদিয়ার মানুষ কক্সবাজারে আমরা যেভাবে বিদ্যুৎ পাই, সারা বাংলাদেশের মানুষ যেভাবে গ্রিড লাইন থেকে বিদ্যুৎ পায়, তারাও সেভাবে পাবে। হাতিয়া, নিঝুম ও কুতুবদিয়া দ্বীপকে ঘিরে সরকারের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 400 কোটি টাকা, যার মধ্য দিয়ে সূচিত হলো অন্ধকারে আলোর যাত্রা। জাহেদ সরোয়ার সোহেল, বাংলাদেশ টেলিভিশন, দ্বীপ কুতুবদিয়া, কক্সবাজার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিথ্যাচার বিএনপির আসল চরিত্র, কারণ এই দলটির জন্মই হয়েছিল মিথ্যার মধ্য দিয়ে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতি ঢাকতে জাতিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বিএনপি নেতৃবৃন্দ। আজ কুষ্টিয়া জেলা পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদরুদ্দিন খান সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। ভুট্টা চাষ করে লাভবান হচ্ছে নেত্রকোনা ও মাদারীপুরের কৃষকরা। চলতি রবি মৌসুমে ভুট্টা চাষ করে খুব ভালো ফলন পেয়েছেন তারা। ভুট্টা চাষে এবছর খরচও হয়েছে কম। নেত্রকোনা ও মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভুট্টা চাষের জন্য বেলে দোআঁশ ও দোআঁশ মাটি বেশি উপযোগী। নেত্রকোনায় ভুট্টা চাষের জন্য উপযোগী পরিবেশ রয়েছে, তাই বিপুল উৎসাহে স্থানীয় কৃষকরা ভুট্টা চাষ করছেন। এবছর হাওরভুক্ত উপজেলা মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দা উপজেলা সহ সারা জেলায় ভুট্টার ভালো ফলন হওয়ায় চাষিরা খুশি। দিন দিন ভুট্টার আবাদ বাড়তেছে, একজনে দেয়া দিয়ে আরেকজনে করতেছে। চাষাবাসও খুব সহজ পদ্ধতিতে করা যায়, লাভবানও বেশি। আমি প্রায় 1 একর জায়গা করছি ভুট্টা, আশা করি আমি 80-90 হাজার টাকা বেতনের ইচ্ছে আছে। ভুট্টার ফলনও বেশি, দামেও বেশি পাওয়া যায়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নেত্রকোনা জেলায় 305 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারিভাবে কৃষকদের বীজ, সার সহ বিভিন্ন উপকরণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ভুট্টা চাষে প্রশিক্ষণ সহ মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকিও পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নেত্রকোনা জেলায় এবছর 305 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। হাওরভুক্ত উপজেলার চরাঞ্চল যে এলাকাগুলি আছে, এসব জায়গায় এগুলি অনেক ক্ষেত্রে পতিত থাকে, অনাবাদি থাকে। সেই অনাবাদি জমিগুলি আমরা চাষের আওতায় আনার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম। আমরা খুবই আশাবাদী যে আবাদকৃত ভুট্টা ফসল থেকে কৃষকরা এই বছর খুব ভালো ফলন পাবেন। মাদারীপুর জেলার 5টি উপজেলায় 750 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এবার ভুট্টা চাষে 5 উপজেলার কৃষকরা বেশি ঝুঁকে পড়ছে। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ভুট্টা চাষে খরচ কম, ফলন বেশি এবং দামও বেশি, তাই কৃষকরা আগ্রহী হয়ে উঠছে। গত বছর ভুট্টা লাগাই আমি খুব লাভবান হয়েছি, এর জন্য আরো বেশি লাগাইছি। এই বছর আমি খুব লাভবান হব এবার আশা করি। মাদারীপুরে প্রতি বছরই ভুট্টা চাষের জমি বাড়ছে। এই ভুট্টা চাষে কম খরচে লাভ বেশি হয় এবং অন্যান্য ফসলের থেকে যত্ন কম নিতে হয়,
তাই এই ফসলের প্রতি ঝুঁকছে কৃষকরা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 172 রান। আইপিএলে দিনের প্রথম ম্যাচে বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এদিকে রাত 8টায় গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। স্মার্ট বাংলাদেশ গড়তে সকল ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। প্রশিক্ষণের সময় এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তীব্র দাবদাহে নাকাল দেশবাসী, কর্মজীবীদের সীমাহীন দুর্ভোগ। ঢাকায় 58 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্রের ছবি সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে ব্রিটিশ পাথের সাথে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। আগামীকাল থেকে শুরু হচ্ছে রেলপথে ঈদ যাত্রা। যাত্রা নির্বিঘ্ন করতে রেলের কর্মকর্তাদের ছুটি বাতিল। টিকিট ছাড়া কেউ ভ্রমণ করতে পারবে না। সুদানে ক্ষমতার লড়াইয়ে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে জাতিসংঘের কর্মকর্তা সহ 56 জন নিহত। এবং গলে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই ছিল দুপুরের সংবাদ আয়োজন। দর্শক, এই সংবাদটি ফেসবুক এবং ইউটিউব পেজে দেখতে ভিজিট করুন বাংলাদেশ টেলিভিশন-বিটিভি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।